যেটা শেষ পর্যন্ত আমি করতে পারলাম না। হ্যাঁ, হ্যাঁ স্যার, শুরু করে দিন স্যার। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে দিল্লি সুলতানি আলোচনা করছিলাম। তো দিল্লি সুলতানিতে আমরা আহ, দুটো রাজবংশ অব্দি পড়েছি। একটা হচ্ছে স্লেভ ডাইনেস্টি বা দাস বংশ, আর একটা হচ্ছে খলজি বংশ। এর পরবর্তী থেকে আজকে আমরা পড়ব। তো সেটা দিয়ে আমি স্টার্ট করব। সেটা হচ্ছে তুগলক বংশ। তো সেক্ষেত্রে আহ মাথায় রাখা দরকার, আমি একটু মনে করিয়ে দিই। আমরা আগের দিন যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে স্লেভ ডাইনেস্টি এবং পরবর্তীতে খলজি ডাইনেস্টি, এইটার পর এই খলজি ডাইনেস্টির যে লাস্ট সুলতান খসরু শাহ, তাকে সরিয়ে দিয়ে গিয়াসুদ্দিন তুগলক ক্ষমতায় আসছেন। যে গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম আমরা আগেও দেখেছিলাম, গাজী মালিক। তিনি পাঞ্জাবের গভর্নর ছিলেন। কেমন? এবং এখানে একটা কথা বলে রাখা দরকার। আহ দিল্লির সুলতানি, সব সুলতানি কম বেশি মঙ্গোলদের আক্রমণ থেকে নিজেদের বাঁচানোর জন্য বা সাম্রাজ্যকে রক্ষা করার জন্য কিন্তু উত্তর পশ্চিম সীমান্তকে যথেষ্ট শক্তিশালী করেছিলেন। ইনিও কিন্তু ব্যতিক্রম নন। ইনি বিশেষ করে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার বা উত্তর পশ্চিম সীমান্তকে খুবই মজবুত করেছিলেন। তাছাড়া মাথায় রাখতে হবে যে তিনি প্রথম সুলতান যিনি সেচ ব্যবস্থার প্রচলন করছেন। জমিতে যে সেচ, সেই সেচ ব্যবস্থার প্রচলন ইনি করেছিলেন। কেমন? এটাও খেয়াল রাখতে হবে। আহ আর যেটা এখানে জরুরি ব্যাপার, সেটা হচ্ছে যে তিনি দিল্লির একটি দুর্গ তুঘলকাবাদ, বা এটা তুঘলকাবাদ ফোর্ট যেটা আমরা বলছি, দিল্লির তৃতীয় শহর হিসাবে এটাকে মনে করা হয়। তুঘলকাবাদ ফোর্ট বা তার আশপাশের যে অঞ্চল, কুতুব মিনারের ইস্টার্ন পার্ট, সে অঞ্চলটা দিল্লির তৃতীয় শহর হিসাবে এটা তিনি গড়ে তুলছেন। তার জীবদ্দশাতেই তার পুত্র জুনা খান, সে কিন্তু দাক্ষিণাত্য জয় বা দখল করতে গিয়েছিল। এবং গিয়াসুদ্দিন তুঘলক যখন বাংলায় অভিযান সেরে ফিরছিলেন 1325 নাগাদ, তখন একটি উডেন প্যাভিলিয়ন, কাঠের মঞ্চ, তোরণ সব শুদ্ধ ভেঙে পড়ে তার মৃত্যু হয়। মনে করা হয় যে এটা ছিল তার পুত্র জুনা খানের কনস্পিরেসি তথা ষড়যন্ত্র ক্ষমতা দখল করবার জন্য। এবং সেই কারণেই মাথায় রাখতে হবে যে এরপর, অর্থাৎ গিয়াসুদ্দিন তুঘলককে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসছেন জুনা খান, যিনি আমাদের কাছে মোহাম্মদ বিন তুঘলক নামে মূলত পরিচিত। কেমন? তাহলে খুব স্বাভাবিকভাবে এবার আমাদের মোহাম্মদ বিন তুঘলক সম্বন্ধে জানতে বা পড়তে হবে। মনে করা হয় যে মোহাম্মদ বিন তুগলকের সময় থেকেই কিন্তু দিল্লি সুলতানির পতনের সূত্রপাত। যদিও মোহাম্মদ বিন তুগলক যথেষ্ট বিদ্বান ব্যক্তি ছিলেন, তিনি ফিলোসফি, অ্যাস্ট্রোনমি, ম্যাথমেটিক্স সহ বেশ অনেকগুলো বিষয়ে কিন্তু দক্ষ ছিলেন। তো ঘটনা হচ্ছে যে আহ তার কিছু কার্যকলাপের জন্যই দিল্লি সুলতানের পতন আমরা দেখতে পাই। যে কারণে তাকে মিক্সচার অফ অপোজিটস, বৈপরীত্যের সংমিশ্রণ, ওয়াইজেস্ট ফুল, বুঝতেই পারছো, ওয়াইজ কিন্তু ফুল, এসব বলা হয়। এমনকি তার সময় আসা পর্যটক ইবন বতুতা অব্দি তাকে বলেছেন অ্যান ইল স্টার আইডিয়ালিস্ট, অর্থাৎ দিকভ্রষ্ট একজন আদর্শবাদী।
ঐতিহাসিক এডওয়ার্ড থমাস তাকে বলছেন প্রিন্স অফ মানিয়ার্স, অর্থাৎ টাকা পয়সা তার সময় এতটাই নয়ছয় হয়েছে যে ব্যঙ্গ করে তাকে এই কথাগুলি মূলত বলা হচ্ছে। এবার বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ইতিহাসে বিখ্যাত বলবো না, কুখ্যাত হয়ে আছেন কিন্তু তার বেশ কিছু কার্যকলাপের জন্য। কিরকম ব্যাপার? তিনি 1327 সালে তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করছেন, যেটার নাম পরে দৌলতাবাদ হচ্ছে। তিনি মনে করছেন যে দিল্লি থেকে রুল করা একটু কঠিন কাজ, মাঝামাঝি কোন অঞ্চল থেকে রুল করলে ভালো হয়। তিনি সেই কারণে মহারাষ্ট্রের দৌলতাবাদকে বেছে নিচ্ছেন। এই অবধি ঠিক ছিল, অফিসিয়াল সেট আপ যদি তিনি সরিয়ে আনতেন সেই অবধি ঠিক ছিল, কিন্তু তিনি কি করলেন? তিনি দিল্লির সমস্ত জনগণকে ঝেঁটিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলেন সেখানে। ইবন বতুতার লেখা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে দিল্লি অবস্থা এতটাই ছিল যে তিনি একটি কুকুর বিড়ালকেও দিল্লিতে ছেড়ে যেতে চাননি। তিনি সব পরিষ্কার সাফ করে নিয়ে গিয়েছিলেন। কিন্তু বছর কয়েক পর তার মনে হলো যে আমি দিল্লি ছেড়ে তো চলে এলাম, এবার যদি উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে আক্রমণ আসে তাহলে কি হবে? তখন তিনি আবার সেখান থেকে দিল্লিতে শিফট করলেন। প্রচুর লোক পথশ্রমে মারা গেল, অসুস্থ হয়ে মারা গেল। এটা তার ভুল পদক্ষেপের মধ্যে ডেফিনেটলি একটা ছিল। আর তিনি কি করছেন? তিনি 1330 নাগাদ ব্রোঞ্জ এবং কপার মিশ্রিত মুদ্রা চালু করছেন, দোকানি আদানি, যেটা চীনের কারেন্সির থেকে অনুপ্রাণিত। কিন্তু মুশকিল হচ্ছে যে তিনি যখন নতুন কয়েন চালু করছেন অগ্রপশ্চাৎ বিবেচনা না করে চালু করে দিচ্ছেন, ফলত কোনো প্রিকশন না নেওয়ায় এটা কিন্তু মার্কেটে পড়া মাত্র জাল হতে শুরু করলো। এবং মোহাম্মদ বিন তুগলক তখন বাধ্য হলেন মার্কেট থেকে সব কয়েন তুলে নিয়ে তার পরিবর্তে আবার আসল মুদ্রা চালু করতে। বুঝতেই পারছো, এগুলো খুবই সমস্যার বিষয়। অর্থাৎ তার পদক্ষেপ কিন্তু কোনো অবস্থাতেই সাপোর্ট করার মতো পদক্ষেপ ছিল না, উল্টে আমরা দেখতে পাচ্ছি তিনি একটা ভুল কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়ছেন, যেটা জনগণের ভালোর জন্য করলো, আলটিমেটলি জনগণ কোনোভাবে উপকৃত হয়নি একেবারে। আর কি করছেন? তার আরেকটা ভুল পদক্ষেপ, তিনি গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি করছেন, 50% অব্দি রাজস্ব বৃদ্ধি করছেন। কিন্তু দুর্ভাগ্যবশত যে সময় তিনি রাজস্ব বৃদ্ধি করছেন তার আগে পিছে আমরা দেখতে পাচ্ছি যে অনাব অনাবৃষ্টির কারণে ভালো শস্য উৎপাদন হচ্ছে না, কিন্তু ট্যাক্স তাতে মকুব হচ্ছে না। ফলত যখন তার লোকেরা কড়াভাবে ট্যাক্স কালেক্ট করার চেষ্টা করছে, কৃষকরা অত্যাচারিত হয়ে পালিয়ে যাচ্ছে। পরে তিনি ভুল বুঝতে পেরে আবার দুটি কৃষি ঋণ দেওয়ার চেষ্টা করছেন। এবং শুধু তাই নয়, মাথায় রাখতে হবে তিনি একটি কৃষি বিভাগ স্থাপন করছেন, এই কারণে দেওয়ান ই কোহি। কেমন? তার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন মরক্কো, উত্তর আফ্রিকার মরক্কো থেকে আগত পর্যটক ইবন বতুতা। এটা দেয় পরীক্ষায় ভীষণভাবে, ইবন বতুতা কার সময় এসেছিলেন বা এভাবে জিজ্ঞেস করে তিনি কোথা থেকে এসেছিলেন, এগুলো একটু আমাদের অল্প বিস্তর কিন্তু খেয়াল রেখে চলতে হবে। ঠিক আছে? এবার ইবন বতুতা ভারতবর্ষে এসে তার অভিজ্ঞতা সমৃদ্ধ যে বইটি লিখেছিলেন তার নাম কিতাবুল রেহলা। এই বইটা অতীব জরুরি, মাথায় রেখো বইয়ের নামটি আলাদা করে। ইবন বতুতার উপর মোহাম্মদ বিন তুগলক এতটাই ভরসা করতেন যে ইবন বতুতাকে তিনি দিল্লির কাজী বা প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছিলেন। শুধু তাই নয়, চীনের রাজসভায় দূত হিসাবেও তিনি কিন্তু পাঠিয়েছিলেন। চীনের রাজসভায় দূত হিসাবেও তিনি, আমরা দেখতে পাচ্ছি, তিনি পাঠিয়েছিলেন। কেমন? এখানে আহ তোমাদের একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে উম আমি একটু, তোমাদের এখানে চ্যাট বক্সটা কোথায় গেল?
এখানে এই তো পেয়েছি। আহ, আমি একটু লিখে রাখি। তোমরা আমি আগেও বলেছিলাম যে একটু যখন ক্লাস করবে একটু খাতা পেন সঙ্গে নিয়ে বসো, ভালোই হয় তাহলে। যে চীনা সম্রাটের সভায় তাকে দূত হিসেবে পাঠিয়েছিলেন মোহাম্মদ বিন তুগলক, তার নাম তোঘান তিমুর। আমি দিয়ে রাখলাম। এখন তো অনেক রকম প্রশ্ন আসে, কখন কি দরকার পড়ে বলা মুশকিল, আমি সেই কারণে দিয়ে রাখলাম। ঠিক আছে, এই অবধি তো বললাম। এবার এই যে মোহাম্মদ বিন তুগলকের যে কার্যকলাপ, এই কার্যকলাপের ক্ষেত্রে কিন্তু অনেক রকম বিষয় উঠে আসে। তাছাড়াও কিন্তু তিনি বেশ কিছু ভুলভাল কাজকর্ম করেছিলেন। যেরকম ধরো, আহ তিনি আহ এর পরও, এছাড়া অভিযান চালানোর ক্ষেত্রে তিনি খোরাসান, সেন্ট্রাল এশিয়াতে খোরাসান দখল করবার চেষ্টা করতে গিয়ে তিনি একটা বড় সেনাবাহিনীকে মেনটেন করছেন, 1 বছর ধরে তাদের বেতন দিচ্ছেন। কিন্তু তারপরে মনে হলো যে না, এটা ঠিক হচ্ছে না, হবে না এটা, তিনি পরিকল্পনা বাতিল করে দিলেন। এই ধরনের জিনিসগুলোর জন্যই লোকজন তাকে পাগলা রাজা ইত্যাদি বলে থাকে, যেগুলো আমরা শুরুতেও দেখলাম। কেমন? আর একটা কথা বলে রাখি, এই যে শুরুতেই বলা ছিল যে তিনি তার সময় থেকেই কিন্তু আস্তে আস্তে দিল্লি সুলতানের পতন শুরু হচ্ছে, তার বড় উদাহরণ হচ্ছে তার সময় স্থানীয়ভাবে বেশ কয়েকটি অঞ্চল স্বাধীন হয়ে যাচ্ছে। যেমন তার মধ্যে প্রধানত দাক্ষিণাত্যের বিজয়নগর বাহমনি রাজ্য, এই দুটি আমাদের আলাদা করে পড়তে হয়। আমরা পরে দেখতে পাবো যে এই দুটো আলাদা করে স্বাধীন হয়ে যাচ্ছে। এবং এই যে অবক্ষয় শুরু হলো দিল্লি সুলতানের, ক্রমশ এটা কিন্তু পরবর্তীতে চলতেই থাকলো। কেমন? তিনি খুবই লিবারাল লোক ছিলেন, কিন্তু তার এই পদক্ষেপগুলো কিন্তু খুব সুবিধার হয়নি। মোহাম্মদ বিন তুগলক সিন্ধু প্রদেশে বিদ্রোহ দমন চলাকালীন মারা যান। তিনি অপুত্রক ছিলেন, যে কারণে পরবর্তীতে ক্ষমতায় আসছেন তার কাজিন, লেখাই আছে ফিরোজ শাহ তুগলক। তো আমরা এবার ফিরোজ শাহ তুগলক সম্বন্ধে চলে আসবো। ফিরোজ শাহ তুগলক কিন্তু বলা যেতে পারে যে রাজ্য বিস্তার বা এই ধরনের কাজকর্মে খুব একটা দক্ষ ছিলেন না। তিনি মূলত প্রজা কল্যাণের দিকেই মনোযোগ দিয়েছিলেন। তাই ঐতিহাসিক হেনরি এলিয়ট তাকে বলেছেন দিল্লি সুলতানের আকবর। এইতে আমাদের খেয়াল রেখে কিন্তু চলতে হবে, তাকে বলা হয় দিল্লি সুলতানের আকবর। কেমন? দ্বিতীয় কথা, আহ ফিরোজ শাহ তুঘলক কিন্তু আহ মিক্সড ব্লাড, মানে মিক্সড ব্লাড মানে বলতে চাইছি তার মা হিন্দু ছিলেন। এবং আহ আমি এই যে বললাম যে তিনি আহ রাজ্য জয় খুব ভালো করে কিছু যে করে উঠতে পেরেছিলেন, তা একেবারেই নয়। তো সেটা আমরা দেখতে পাচ্ছি, তার কারণ যে তিনি অন্তত দুবার বাংলা আক্রমণ করেছিলেন, কিন্তু কোনোবারই বাংলা ঠিক ঠিক ভাবে দখল করতে তিনি পারেননি। উল্টে তিনি ফেরত গিয়েছিলেন। কেমন? তবে তার এই যে কাজকর্ম প্রজা কল্যাণমূলক, যে কারণে তিনি বিখ্যাত হয়ে আছেন, সেগুলোতে আমরা আসবো। পরের যে পয়েন্টটা দেওয়া আছে একটু বলে রাখি। এখানে বলা আছে তিনি প্রথম সুলতান যিনি হিন্দু ব্রাহ্মণদের উপর জিজিয়া কর ধার্য করেছিলেন। আমি আগেও বলেছিলাম, আবার একটু রিমাইন্ডার দিয়ে রাখবো যে আলাউদ্দিন খিলজি যখন জিজিয়া কর চালু করেছিলেন, তিনি হিন্দু ব্রাহ্মণদের উপর ধার্য করেননি। তিনি বাদ দিয়েছিলেন হিন্দু ব্রাহ্মণ, শিশু এবং বৃদ্ধদেরকে। কিন্তু ফিরোজ শাহ তুঘলক এটাকে ম্যানেজ করে তিনি হিন্দু ব্রাহ্মণদের উপর চাপিয়ে দিচ্ছেন, বাদ রাখছেন শিশু, বৃদ্ধ আর মহিলাদেরকে। কেমন? তো এগুলো একটু আমাদের খেয়াল করে চলতে হবে অবশ্যই। ওকে, আচ্ছা। এইবারে বিষয় যেটা,
তার প্রজা কল্যাণমূলক কাজের মধ্যে কি, ইসলামের শরিয়ত আইনে 24 রকমের ট্যাক্স তিনি তুলে দিয়ে মাত্র 4টে ট্যাক্স চালু রাখছেন। খরাজ, যেটা ল্যান্ড ট্যাক্স বা ভূমি রাজস্ব। খামস, যুদ্ধে লুট করা দ্রব্যের এক অংশ সুলতান পান, বাকিটা সেনাবাহিনীর মধ্যে ভাগ হয়। এই এক অংশ যেটা সুলতান পায় সেটা হচ্ছে খামস। জিজিয়া, সেটা এক্ষুনি বললাম। আর জাকাত, মুসলিমদের উপর ধার্য করা প্রপার্টি ট্যাক্স, যেটা আমার যতদূর জানা আছে এখনো দিতে হয়। এছাড়া তার আর কি কাজ ছিল, তিনি বেশ কিছু শহর নির্মাণ করিয়েছিলেন। ফিরোজাবাদ, হিসার, জৌনপুর, বদায়ুন, এরকম অনেক কিছু, যেগুলো মূলত ইউপি আর হরিয়ানা মিলিয়ে এখন আমরা মূলত দেখতে পাইটাই। তাছাড়া আহ ফিরোজ শাহ কোটলা বলে যে জায়গাটা এখন বিখ্যাত, সেটাও কিন্তু তার সময়কার তৈরি। তবে ইন্টারেস্টিং পার্ট, এই ফিরোজ শাহ কোটলার যে গেটওয়ে বা প্রবেশপথ, সেই জায়গাটার নাম খুনি দরওয়াজা, যেটা পরে শেরশাহর সময় তৈরি হয়েছিল মুঘল পিরিয়ডে। খুনি দরওয়াজা এরকম নাম কেন একটা জায়গায় ঢোকার মুখে? কারণ এইখানে বহুজন বহুজনকে হত্যা করেছিল। দুটো উদাহরণ দেওয়া যেতেই পারে। যেমন ঔরঙ্গজেব তার বড় ভাই দারা শিকোকে এখানে হত্যা করেছিলেন। ব্রিটিশরা হত্যা করেছিল শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ পুত্রদেরকে। সেই থেকে এই জায়গাটার নাম হয়ে গেছে খুনি দরওয়াজা। কেমন? আচ্ছা, আরেকটা কথা এখানে ছোট করে মুখে বলে রাখি। কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন আইবক, শেষ করেছিলেন ইলতুৎমিশ। ফিরোজ শাহ তুঘলকের সময় বাজ পড়ে কুতুব মিনারের কিছুটা অংশ নষ্ট হয়ে যায়, তিনি এটাকে রিপেয়ার করেছিলেন। কেমন? প্লাস তিনি সম্রাট অশোকের দুটি পিলার, কোন কোন পিলার, একটা হরিয়ানার তোপরা থেকে আর একটা উত্তরপ্রদেশের মিরাট থেকে, তিনি ফিরোজাবাদ বা দিল্লিতে নিয়ে এসেছিলেন। কেমন? তুলে নিয়ে এসেছিলেন, এটা খেয়াল রাখতে হবে। এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে উম তিনি কিন্তু অর্থোডক্স বা খুব গোঁড়া টাইপের ব্যক্তি ছিলেন। তার একটা কারণ আমরা দেখতে পাচ্ছি, তিনি হিমাচল প্রদেশের জ্বালামুখী টেম্পল এবং পুরীর জগন্নাথ মন্দির কিছুটা অংশ ধ্বংস করেছিলেন। তবে আবার উল্টো দিকে তার অন্য আর একটা দিকও আছে, কি না, জেনে রাখা ভালো, তিনি আবার এই জ্বালামুখী টেম্পল থেকে 300টার মতো সংস্কৃত পুঁথি নিয়ে এসেছিলেন, যেগুলো ফার্সি ভাষায় অনুবাদ করিয়েছিলেন। অবাক কাণ্ড। তিনি দিল্লির একমাত্র সুলতান যিনি আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি লিখেছিলেন, ফুতুহাত ই ফিরোজ শাহী। দিল্লির একমাত্র সুলতান যিনি অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী লিখেছিলেন। ঠিক আছে, খেয়াল রেখো। তার আর কোন গুরুত্বপূর্ণ কাজকর্ম রয়েছে? অজস্র রয়েছে। যেমন তিনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট তৈরি করেছিলেন, পিডাব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এগুলো সব তৈরি করছেন। দাতব্য চিকিৎসালয়, দারুল সাফা, এসব তৈরি করছেন। পিডাব্লিউডির কথা এক্ষুনি বললাম। স্লেভ বা দাস বা কৃতদাসদের জন্য উন্নয়নের জন্য তিনি একটি পৃথক বিভাগ স্থাপন করছেন, দেওয়ানি বন্দেগান, এগুলো সব মনে রাখতে হবে কি কি তিনি করছেন। গরিব মুসলিম মেয়েদের বিবাহ যেন অর্থের অভাবে আটকে না যায়, সেই কারণে তিনি দেওয়ানি খয়রাত নামে একটি বিভাগ স্থাপন করছে। আমরা বলি না দান খয়রাত করা, সেই খয়রাত, দেওয়ানি খয়রাত তিনি কিন্তু চালু করছেন। ওকে, এগুলো সব আলাদা করে আমরা কিন্তু মাথায় রাখবো, রাখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের আমি বলে রাখি, তিনি একটি ইরিগেশন ট্যাক্স বা সেচ কর চালু করেছিলেন। সেচ কর, যে সেচ বা ইরিগেশন গিয়াসউদ্দিন তুগলক চালু করেছিলেন, তার উপর তিনি সেচ কর বা ইরিগেশন ট্যাক্স চালু করছেন। আমি আবার মেসেজে বা চ্যাটে লিখে দিলাম, হক ই সর্ব, এই ট্যাক্সটা তিনি কিন্তু চালু করেছিলেন। কেমন? খেয়াল রেখো অবশ্যই। তো এই যে গুলো বললাম, সেগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আহ আর একটা ব্যাপার বলে রাখবো, আমি এখানে নোট লিখে দেবো। তার সময় একটি গুরুত্বপূর্ণ
বই লেখা হয়েছে। সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি তিনি একটি বই লিখেছিলেন। এই বইটার নাম খুবই আসে পরীক্ষায়, তো আমাদের একটু সেটা লিখতে হবে। তারিখ-ই ফিরোজ শাহী। কেমন? জিয়াউদ্দিন বারানি লিখিত তারিখ-ই ফিরোজ শাহী। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে তার সময়কার একটি গুরুত্বপূর্ণ বই হিসাবে আমাদের মাথায় রাখা দরকার। আহ ফিরোজ শাহ তুঘলক কিন্তু যখন মারা গেলেন, তার বড় ছেলে ফতেহ খান সিংহাসনে বসেছিলেন। কিন্তু খুব আহ আহ ভুল বললাম আমি একটু। তার বড় ছেলে ফতেহ খান মারা যাওয়ার পর তিনি ভগ্ন হৃদয়ে তিনিও মারা যাচ্ছেন। তারপর তার নাতি বা গ্র্যান্ডসন সিংহাসনে বসছেন। কেমন? এই বংশের শেষ শাসক নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলক, যার কথা আমি বললাম। কেমন? এই নাসিরুদ্দিন মাহমুদ শাহ এই বংশের শেষ সুলতান ছিলেন। তার সময়কালটা গুরুত্বপূর্ণ, তার কারণ কি ভালো করে মনে রাখবে এই পয়েন্টটা, যে তার রাজত্বকালে 1398 সালে টার্ক বা তুর্ক নেতা তৈমুর লং, তুর্ক মঙ্গোল নেতা বলাই ভালো, টার্ক মঙ্গোল বা তুর্ক মঙ্গোল নেতা তৈমুর লং দিল্লি আক্রমণ করছেন। তার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষ থেকে সম্পদ লুট করা। এই নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলক তার সাথে লড়াই করে দিল্লিতে হেরে গিয়েছিলেন। তৈমুর লং 3 দিন ধরে লুটপাট, মারকাট চালিয়েছিলেন, যাকে বলে রক্তগঙ্গা বয়ে যাওয়া, তাই হয়েছিল বলে শোনা যায়। তিনি দিল্লি লুটপাট করে সবকিছু শেষ করে বেরোনোর আগে খিজির খানকে তার প্রতিনিধি হিসাবে বসিয়ে দিয়ে যাচ্ছেন দেখভাল করার জন্য, যিনি মুলতানের গভর্নর হিসাবে ভারতবর্ষে তৈমুর লংয়ের প্রতিনিধি হিসাবে বসছেন। পরবর্তীকালে ইনি লাহোর ইত্যাদি জায়গারও গভর্নর হিসাবে কিন্তু দায়িত্ব নিয়েছিলেন। পরে এই খিজির খান দিল্লি সুলতানির চতুর্থ বংশ সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। সৈয়দ বংশ থেকে বিরাট কিছু যে পড়বার আছে তা নয়, তবু আমি তোমাদের ক্লাসে যখন আলোচনা করছি মৌখিকভাবে কিছু জিনিস আমি একটু বলে দেব। খিজির খান এই বংশের প্রতিষ্ঠাতা, আমি একটু আগেই বললাম যে তৈমুর লংয়ের প্রতিনিধি হিসাবে তিনি দেখভাল করেছিলেন ইত্যাদি। ছোট একটা কথা বলে রাখি, এই বংশের নাম সৈয়দ বংশ, তার কারণ খিজির খান নিজেকে হযরত মুহাম্মদের উত্তরসূরি বলে মনে করতেন, তাই এই বংশের নাম সৈয়দ বংশ বলে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এটা প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে। ওকে। দ্বিতীয়ত যেটা খেয়াল রাখার বিষয়, সেটা হচ্ছে খিজির খানের পরবর্তী একজন শাসক ছিলেন, যার নাম মুবারক শাহ। ঠিক আছে? আহ মুবারক শাহ থেকে আমাদের কিছু পড়ার নেই তেমন, একেবারে। খালি একটা জিনিস বলে রাখি, একটা বইয়ের নাম অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে, তার নাম তারিখ-ই মুবারক শাহী। তো এই তারিখ-ই মুবারক শাহী অনেক সময় জিজ্ঞেস করে এই গ্রন্থটি কে লিখেছিলেন। তো সেক্ষেত্রে সে নামটা আমি লিখে দিচ্ছি। এই বইটির যিনি লেখক তার নাম ইয়াহিয়া বিন সারহিন্দি। কেমন? তাহলে খিজির খান এই বংশের প্রতিষ্ঠাতা, তার পরবর্তী শাসক মুবারক শাহ, যার সম্বন্ধে লিখিত বই তারিখ-ই মুবারক শাহী, যেটা লিখেছিলেন ইয়াহিয়া বিন সারহিন্দি। এটুকু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি একদম যেগুলো জরুরি জিনিস তার বাইরে একটি কথাও বলছি না। এখানে তোমাদের অতিরিক্ত পড়ে কাজ নেই, যেটুকু জরুরি সেটুকু পড়াই দরকার আমাদের।
কেমন? মুবারক শাহর পর আরো দুজন সিংহাসনে বসছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে লোদি বংশ ক্ষমতায় আসছে। বহলুল লোদি, যে নামটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই বহলুল লোদি তার মন্ত্রীর সহায়তায় ক্ষমতা দখল করছেন। তিনি এই বংশের প্রতিষ্ঠাতা। আহ এই যে লোদি বংশ, এটি ছিল ভারতের প্রথম আফগান বংশ। লোদিরা আফগান বংশোদ্ভূত ছিলেন। কেমন? প্রথম কথা এটা খেয়াল রাখতে হবে। ঘুরিয়ে জিজ্ঞেস করার অনেক সময় যে দিল্লি সুলতানের আফগান বংশ কোনটি, বা ভারতবর্ষের প্রথম আফগান বংশ কে প্রতিষ্ঠা করেন, বহলুল লোদি। এরকম নানাভাবে প্রশ্ন আসে। এ প্রসঙ্গে একটু বলে রাখি যে ভারতের দ্বিতীয় আফগান বংশ হচ্ছে শের শাহ প্রতিষ্ঠিত সুর বা সুরি ডাইনেস্টি, শের শাহ সুরি। কেমন? এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, বহলুল লোদি থেকে তেমন কিছু দরকার নেই। তিনি সিংহাসনে বসে সাম্রাজ্য বিস্তার করেছিলেন, চেষ্টা চরিত্র করেছিলেন। তিনি একটি নতুন কপার কয়েন, তামার কয়েন চালু করেছিলেন, তার নাম বহলুলি। কেমন? এটা খেয়াল রাখতে হবে আমাদের। এরপর ক্ষমতায় আসছেন তার পুত্র নিজাম খান, যিনি সিকান্দার লোদি নাম নিয়ে সিংহাসনে বসছেন। প্রথম কথা হচ্ছে যে ইনিও কিন্তু পিতার মতোই সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হয়েছিলেন। কেমন? আহ তিনি কবিতা টবিতা লিখতেন। তার সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে যে তিনি, আচ্ছা সবচেয়ে বড় কৃতিত্বতে যাব, তিনি যে ছদ্মনামে কবিতা লিখতেন সেটা হচ্ছে গুলরুখি, যার অর্থ হচ্ছে রেড ফ্লাওয়ার। কেমন? গুলরুখি। উম আহ ফার্সি ভাষায় তিনি কবিতা লিখতেন গুলরুখি ছদ্মনামে। যেটা আমি বলছিলাম, তার সবচেয়ে বড় কৃতিত্ব, তিনি আগ্রা শহরের প্রতিষ্ঠা করেছিলেন এবং দিল্লি থেকে সেখানে রাজধানী সরিয়ে নিয়ে যাচ্ছেন 1506 সালে। মাথায় রাখবে যে এতদিন দিল্লি ছিল রাজধানী, এবার সেটা হয়ে গেল আগ্রা। এই আগ্রা কিন্তু টানা মুঘলদের সময় অবধি রাজধানী হিসাবে ছিল। প্রসঙ্গক্রমে বলে রাখি, আগ্রা থেকে আবার দিল্লিতে সরে আসছে শাহজাহানের সময়। তার আগে অবধি টানা বাবর বলো, হুমায়ুন বলো, আকবর বলো, জাহাঙ্গীর বলো, আগ্রাকে কেন্দ্র করে মুঘলরা কিন্তু সবাই রাজত্ব করে গেছে। কেমন? আচ্ছা, এছাড়া আমরা কি দেখছি না, তিনি রাজস্ব আদায়ের জন্য জমি পরিমাপের একটি একক চালু করছেন, গজ ই সিকান্দারি, মানে সিকান্দার যে গজ চালু করছেন। এখানে তিনি যে মাপ দিয়ে জিনিসটা চালু করছেন, 1 গজ সমান 32 ইঞ্চি, সেইভাবে তিনি ল্যান্ড মেজারমেন্ট বা চাষযোগ্য জমির পরিমাপের পদ্ধতি চালু করেছিলেন। ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। নেক্সট যেটা দেওয়া আছে, তার রাজত্বকালে পর্তুগিজ পর্যটক ভাস্কো দা গামা 1498 সালে কালিকট বন্দরে এসে পৌঁছন। ওকে। আহ এটা জিজ্ঞেস করে অন্যভাবে অনেক সময় যে ভাস্কো দা গামা যখন ভারতে আসেন, নর্মালি কি করে, যে ভাস্কো দা গামা যখন ভারতে আসেন বা কালিকটে আসেন, কালিকটের রাজাকে, কালিকটের রাজার নাম ছিল জামোরিন, ZAMORIN। জামোরিন কারণ নাম নয়, জামোরিন একটা উপাধি, হিন্দু রাজা জামোরিন। কিন্তু কোথাও কোথাও প্রশ্ন এরকম দিয়ে দেয় যে ভাস্কো দা গামা যখন ভারতে আসেন, তখন দিল্লির সুলতান বা দিল্লির শাসক কে ছিলেন, তখনই হয় গোলমাল। তো সেটা অবশ্যই সিকান্দার লোদি। আর সাল মাথায় রাখবে, পরীক্ষায় আর কিছু না দিক, ভাস্কো দা গামা কবে ভারতে এসেছেন এই সালটা কিন্তু খুব জিজ্ঞেস করে, 1498। কেমন? এটা মাথায় রাখো। 1398 তৈমুর লং দিল্লি আক্রমণ করেছিলেন, 1498-তে ভাস্কো দা গামা
ভারতবর্ষে আসছেন। আর তিনি ভক্তি সাধক, আমরা ভক্তি সুফি পরে পড়বো, ভক্তি সাধক কবির তার সমসাময়িক ছিলেন। এবং মনে করা হয় তিনি কবিরকে হত্যার চেষ্টা করেছেন। কবির অত্যন্ত লিবারাল ছিলেন, সিকান্দার লোদী খুব গোঁড়া ব্যক্তি ছিলেন। সেই কারণে তিনি কিন্তু চেষ্টা করেছিলেন যে কবিরকে হত্যা করার। কয়েকটা জিনিস একটু এক্সট্রা বলে রাখবো তোমাদের এখানে অতি অবশ্যই, আমি যেরকম যেরকম এক্সট্রা জিনিস কয়েকটা বলছিলাম। আমরা ফিরোজ শাহ তুগলকের বেলা বলেছিলাম যে তিনি হিমাচল প্রদেশের জ্বালামুখী টেম্পল আর পুরীর জগন্নাথ মন্দিরের কিছু অংশ ধ্বংস করেছিলেন। সেম কথা সিকান্দার লোদির ক্ষেত্রেও খাটে। বিশেষ করে তিনি হিমাচল প্রদেশের জ্বালামুখী টেম্পল ধ্বংস করেছিলেন। এবং আমি বলেছিলাম যে বাজ পড়ে কুতুব মিনারের কিছুটা অংশ নষ্ট হয়ে গিয়েছিল, ফিরোজ শাহ তুগলক সেটা রিপেয়ার করেছিলেন। ভূমিকম্পে পরবর্তীকালে কুতুব মিনারের কিছু অংশ নষ্ট হয়ে যাওয়ায় সিকান্দার লোদী সেটা রিপেয়ার করে দেন। আর্থকোয়েকে নষ্ট হয়ে যাওয়ায় সিকান্দার লোদী সেটাকে রিপেয়ার করে দেন। কেমন? এইগুলো জাস্ট একটু আমাদের খেয়াল রাখলেই হয়ে যাবে। ওকে। সিকান্দার লোদী মারা যাওয়ার পর সিংহাসনের স্যার, দাবিদার দুজন। হ্যালো স্যার। বলো। স্যার, লাস্ট পয়েন্টটা যেটা বললেন ওটা আরেকটু আর রিপিট করুন, আমি একটু মিস করে গেছি, নিশ্চয়ই। যেটা লিখতে বললেন। লাস্ট, হ্যাঁ হ্যাঁ, আমি লাস্টে দুটো পয়েন্ট বলেছি। প্রথমে বলেছিলাম যে ফিরোজ শাহ তুঘলক, আমি বলেছিলাম যে বাজ পড়ে কুতুব মিনারের কিছুটা অংশ নষ্ট হয়ে গিয়েছিল, তিনি রিপেয়ার করেছিলেন। একইভাবে সিকান্দার লোদির সময় ভূমিকম্প, আর্থকোয়েকে কিছুটা অংশ নষ্ট হয়েছিল কুতুব মিনারে, তিনি সেটা রিপেয়ার করে দিয়েছিলেন। আর একটা যেটা বলেছিলাম বা বললাম সেটা হচ্ছে যে ফিরোজ শাহ তুঘলক হিমাচল প্রদেশের জ্বালামুখী টেম্পল ডিস্ট্রয় করেছিলেন। একই কাজ সিকান্দার লোদিও করেছিলেন। কেমন? এই দুটো আমি এক্সট্রা একটু মৌখিকভাবে বলেছিলাম। সিকান্দার লোদি পর সিংহাসন নিয়ে সমস্যা দেখা দেয় তার দুই পুত্রের মধ্যে, একজন ইব্রাহিম লোদি আর একজন জালাল খান লোদি। পরে ইব্রাহিম লোদি জালাল খান লোদিকে হত্যা করে ক্ষমতা দখল করছেন। এবার ঘটনা হচ্ছে যে তিনি এতটাই অত্যাচারী ছিলেন যে তার শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য তার আহ আত্মীয়, আমরা দেখতে পাচ্ছি আলম খান লোদি, যিনি সম্পর্কে কাকা ছিলেন ইব্রাহিম লোদির, বিহারের গভর্নর, এবং দৌলত খান লোদি, পাঞ্জাবের গভর্নর। কেমন? এরা দুজনে, আমরা দেখতে পাচ্ছি, এর বিরোধিতা করছেন, অর্থাৎ একে ক্ষমতা থেকে সরাতে হবে সেই চেষ্টা করছেন। এদের সঙ্গে যোগ দিচ্ছেন মেবারের রাণা সংগ্রাম সিং, যাকে রাণা সঙ্গ বলেও উল্লেখ করা হয়। কেমন? রাণা সঙ্গ বা রাণা সংগ্রাম সিং। এরা সবাই মিলে বাবরকে আমন্ত্রণ জানাচ্ছেন ভারতবর্ষ আক্রমণ করার জন্য। বাবর 1526 সালে ইব্রাহিম লোদিকে হত্যা করছেন প্রথম পানিপথের যুদ্ধে এবং ক্ষমতা দখল করছেন। বলে রাখা দরকার একটু এখানে, সেটা হচ্ছে যে বাবর কিন্তু, আমি যখন মুঘল ডিসকাস করব তখনও বলবো, বাবর কিন্তু বহু আগের থেকেই ভারতবর্ষে ঢোকার চেষ্টা চালাচ্ছেন। 1519 সাল থেকে সেন্ট্রাল এশিয়াতে তিনি তার পিতৃপুরুষের ভূমি থেকে ধাক্কা খেয়েছিলেন। সেই কারণে তিনি পার্মানেন্টলি একটা কোনো এমন জায়গা খুঁজছিলেন যেখানে তিনি থাকবেন। সেই আশা তার পূরণ করেছিল ভারতবর্ষ। পরে তিনি যখন সুযোগ পেলেন, তিনি দেখলেন যে এইখানটাতে সে সুযোগ আছে, এবং সেই কারণে এদের আমন্ত্রণ পেয়ে তিনি কিন্তু দেরি করলেন না। ইব্রাহিম লোদির হাতে বিরাট সেনাবাহিনী ছিল, কিন্তু বাবর মেরে বেরিয়ে চলে গেছিলেন কোন কারণে? কামান আর বারুদের ব্যবহারের জন্য। ভারতবর্ষের প্রথম যিনি, বাবর, যিনি এই কাজটি করেছিলেন।
অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন দেয় যে আহ যুদ্ধক্ষেত্রে একমাত্র কোন সুলতান মারা গিয়েছিলেন? অতি অবশ্যই ইব্রাহিম লোধি। আর কোন সুলতান যুদ্ধক্ষেত্রে মারা যায়? কেমন? প্রথম পানিপথের যুদ্ধে একমাত্র ইনি মারা গিয়েছিলেন। এটা খেয়াল রাখতে হবে। আর ঘটনা যেটা সেটা হচ্ছে যে অনেক সময় জিজ্ঞেস করে যে সুলতানি যুগের এবং মুঘল যুগের, দুটোরই জিজ্ঞেস করে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা কি ছিল? মাথায় রাখতে হবে দুটোর ক্ষেত্রেই, যেটা লিখে দিয়েছি, পার্সিয়ান অর্থাৎ ফার্সি ভাষা। আমরা যেটাকে ফার্সি বলি, পার্সিয়ান বা ফার্সি ভাষা। কেমন? এটা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। ওকে। তো মোটামুটি এরপর থেকে 1526-এ প্রথম পানিপথের যুদ্ধ, তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে মুঘল সাম্রাজ্য। তো সুতরাং সেক্ষেত্রে আমাদের এর পরের ক্লাস থেকে আমরা পড়ব মুঘল সাম্রাজ্য। আমি সরকারি ভাষা পার্সিয়ান বললাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে উর্দু এবং তুর্কিরও প্রচলন ছিল। কেমন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে আহ আমির খসরু, যিনি এই সময়কার বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি কিন্তু এই দুটো ভাষার উপর জোর দিয়েছেন এবং লিখেছিলেন এই দুটো ভাষার উপর জোর দিয়ে। তো সুতরাং সেক্ষেত্রে মাথায় রাখতেই হবে আমাদের। শেষ করবার আগে কিছু কিছু জিনিস তোমাদের একটু বলি। সেটা হচ্ছে, ওই যে চারটে ট্যাক্স বলেছিলাম, খারাজ, খামস, জিজিয়া, জাকাত, ট্যাক্স গুলোর নাম ভালো করে মাথায় রাখবে। আমি একবার শেষ করবার আগে গোটাটাকে একটু ঝালিয়ে দেবো। বলবনের বেলা বলেছিলাম গিয়াসউদ্দিন বলবন দুটো আলাদা ডিপার্টমেন্ট চালু করেছিলেন। কেমন? একটা হচ্ছে দেওয়ানি আর্টস অর্থাৎ মিলিটারি ডিপার্টমেন্ট, আরেকটা হচ্ছে দেওয়ানি বাড়ি অর্থাৎ গুপ্তচর বিভাগ। এই দুটোর কথা মাথায় রাখতে হবে অবশ্যই। কেমন? বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট, কেমন, সেই পোস্টের মধ্যে একটা পোস্ট হচ্ছে আহ মুশরিফ ই মামালিক। দিল্লি সুলতানের একটি গুরুত্বপূর্ণ পোস্ট, মুশরিফ ই মামালিক, অর্থাৎ এটা কার জন্য? অ্যাকাউন্টেন্ট জেনারেল, অ্যাকাউন্টেন্ট জেনারেল। আর আরেকটা পোস্ট মুস্তাফ ই মামালিক, সেটা হচ্ছে অডিটর জেনারেল। এখন যেগুলো, যেটা ওই সেই সিজিএল টিজিএল দিয়ে ঢুকতে হয়। কেমন? তাহলে মুশরিফ ই মামালিক সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট জেনারেল, আর মুস্তাফ ই মামালিক তিনি হচ্ছেন অডিটর জেনারেল। এগুলো জাস্ট একটু এক্সট্রা আমি একটু ঝালিয়ে দিচ্ছি তোমাদেরকে, বলে রাখছি। এগুলো একটু খেয়াল করে রেখো, আর কিচ্ছু না। কেমন? এই মোটামুটি বিষয়। আর আর কি বলা যেতে পারে? উম হ্যাঁ, ওই বিচার যিনি সামলাতেন বা বিচারের দায়িত্ব যার ছিল, তিনি হচ্ছেন কাজী উল কাজাত। এটা খুব স্বাভাবিক ব্যাপার, আমি বলেইছিলাম কাজী উল কাজাত। চারটে ট্যাক্স যেটা বলেছিলাম অবশ্যই খেয়াল রাখবে, মাথায় রাখবে অবশ্যই। চারটে ট্যাক্স যেগুলো, এগুলো দেওয়া আছে ফিরোজ শাহ তুগলকের আন্ডারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নোটের মধ্যে টুকটাক যা যা দেওয়া আছে, ওই হক ইশার বলেছিলাম তোমাদের, ইরিগেশন ট্যাক্স, সেটা খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো একটু আলাদা করে আমাদের মাথায় রেখে চলতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি দিল্লি সালতানাতের মামলা। এবার তোমরা বলো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, অবশ্যই জিজ্ঞেস করতে পারো। যদি কোথাও কোনো ডাউট থাকে, যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, বা যদি কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই জিজ্ঞেস করে নিতে পারো। আমি বলে দেবো বা বুঝিয়ে দেবো বা উত্তর দিয়ে দেবো। দিল্লি সালতানাত হোক বা অন্য কিছু হোক, বা কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। এটা এই টপিক নিয়েই বলতে হবে তারও কোনো মানে নেই। অন্য কোনো টপিক থাকলেও ডেফিনেটলি জিজ্ঞেস করতে পারো, হিস্ট্রি রিলেটেড। যদি কারোর মনে হয় যে জিজ্ঞেস করবে বা কিছু বলবে, অবশ্যই করতে পারো।
বা আজকে যা যা ক্লাস হলো, আলোচনা হলো, সেখান থেকেও যদি কিছু মনে হয় বলতে পারো। আমরা নেক্সট ক্লাস থেকে মুঘল পিরিয়ড স্টার্ট করব। তাহলে কারোর কোনো বক্তব্য আপাতত এই মুহূর্তে নেই, তাই তো? ঠিক আছে, বেশ। তাহলে এই অবধি রাখলাম। তোমরা এই ক্লাসটা, নোটটা আমি পাঠিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে, অসুবিধা নেই। পড়ে নিও। তোমরা তোমাদের মতো করে তো পড়োই, অসুবিধা নেই। তোমরা পড়ে নিও, আহ একবার চোখ বুলিয়ে নিও, আর যা যা এক্সট্রা যেগুলো বললাম সেগুলো একটু মাথায় রেখো। নোট তো করে নিয়েছো আশা করি অনেকেই, তো সেগুলো একটু খেয়াল রেখো, কেমন? ঠিক আছে, চলো। প্রত্যেককে আগাম নববর্ষের শুভেচ্ছা। ভালো থেকো সকলে। গুড নাইট। থ্যাংক ইউ স্যার।